ডক্টর মোস্তাক হোসেন, আপনাকে স্বাগত চর্চা.কমে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাকসু নির্বাচন। আজ থেকে অনেক বছর আগে 1989 সালের নির্বাচনে আপনি ডাকসুর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। একদিন পরই অর্থাৎ 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। আপনার ভাবনা কি ডাকসু নির্বাচন? আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য চর্চা.কমকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, ডাকসু নির্বাচন আজ থেকে প্রায় 35-36 বছর আগে আমরা মাঝখানে 2019 সালে একবার হয়েছিল, যদিও সেই নির্বাচনে অনেক বিতর্ক, অনেক কথা আছে। হ্যাঁ, সেই নির্বাচন হচ্ছে। আমাদের নির্বাচনের পরে আরও একটা নির্বাচন হয়েছিল 90 সালে। 90 সালে হয়েছে, তারপরে গণ অভ্যুত্থান, তারপরে অনেকদিন বিরতি, 19 সালে হলো, তারপরে গণ অভ্যুত্থান, তারপরে 24 সালে হচ্ছে। তো আমি খুবই ব্যক্তিগতভাবে আনন্দিত যে ডাকসু আবার যদি সরব হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শিক্ষার একটা অপূর্ণতা থেকে গিয়েছিল, যে ক্লাসরুমের বাইরেও যে সামাজিক দায়বদ্ধতা, ছাত্র সমাজের সংঘবদ্ধ কার্যকলাপ, সাংস্কৃতিক একটা জাগরণ, সামাজিক দায়িত্ব পালন, এগুলো হয়তো বিচ্ছিন্নভাবে করেছে ছাত্ররা। এমনকি আন্দোলনও তারা করেছে, গণ অভ্যুত্থান করেছে, ডাকসু না থাকলেও সেটা করেছে। তারপরেও এটাকে একটা বিশ্ববিদ্যালয় জীবনের অনিবার্য অংশ, প্রয়োজনীয় অংশ, যেটা শুধুমাত্র রাজনীতিতেই ডাকসু যায় না, বিশ্ববিদ্যালয় না, জাতীয় নেতৃত্ব তৈরি করার জন্য এটি এটা আমি বলছি যে এটাও ঠিক যে ডাকসুর সবাই জাতীয় রাজনীতিতে যায় না। আমি আমার ছাত্র রাজনীতি শেষে বেশ অনেকটা সময় আমি পেশাগত জীবনে ছিলাম, যদিও সংযোগ ছিল, কিন্তু আবার সরাসরিভাবে আমি সম্প্রতি কাজ করছি। তো ডাকসুর যে প্রশিক্ষণটা হয় ছাত্রদের, যারা নির্বাচনে অংশগ্রহণ করুক বা নাই করুক, তারা কিন্তু যেই জগতেই তারা যাক না কেন, শিল্প, সাহিত্য, চাকুরি জীবন, পেশাগত জীবন, ব্যবসা বাণিজ্য, বিদেশে দেশকে প্রতিনিধিত্ব করা, সব জায়গায় তার যে নেতৃত্বের গুণাবলিটা আসে, মানুষকে সহজে আপন করে নেওয়া, মানুষকে দ্রুত তাকে চেনা, অর্থাৎ তার মধ্যে প্রতিভা খুঁজে বের করা, এটা একটা মারাত্মক গুণ। আমি আমার পেশাগত জীবনে দেখেছি, যেমন আমি লক্ষ্য করেছি যারা চাকুরি জীবনে গিয়েছে বা অনেক প্রতিষ্ঠান জিজ্ঞেস করে যে আপনি ছাত্র জীবনে কোনো সংগঠন বা কোনো নির্বাচন বা করেছেন কিনা। প্রথমে যে ইন্টারভিউ হয় সে ঘাবড়ে যায়, বলে না না, আপনাকে আমি নেতিবাচকভাবে বলছি না, আপনি দলের নাম বলেন না। তখন বলে যে আমরা এটা জিজ্ঞেস করছি আমাদের প্রতিষ্ঠানে যে কাজটা, চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো সাহস কাদের আছে, যারা ছাত্র জীবনে এরকম আন্দোলন করেছে বা সংগঠন করেছে বা প্রতিকূল পরিবেশে মানুষকে পক্ষে আনার কাজগুলো, সেই গুণাবলী আপনার মধ্যে আছে কিনা সেটা জানার জন্যই করেছি। বিসিএস পরীক্ষা তো এরকম জিজ্ঞেস করা হতো, পরে তো অবশ্যই দলবাজি হয়েছে বিসিএস পরীক্ষায়, ছাত্ররা মুখই খুলতো না, কিন্তু কর্মজীবনে এসে তারা অনেকেই বলেছে এবং তাদেরকে সেই কঠিন কঠিন দায়িত্বটা দেওয়া হয়েছে। 1989 সালে আপনার যখন ডাকসু নির্বাচন করেন তখন সামরিক শাসন ছিল। এখনও একটি অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন করে ডাকসু নির্বাচন হচ্ছে। এই দুই প্রেক্ষাপটের মধ্যে কি মিল অমিল দেখছেন? তখনকার প্রতিযোগী এবং প্রতিযোগিতা আর এখনকার প্রতিযোগী এবং প্রতিযোগিতার মধ্যে কি ফারাক? মিলটা হলো যে আমাদের সময় স্বতঃস্ফূর্ততা ছিল, যদিও প্যানেল মাত্র বড় দুটো প্যানেলের মধ্যেই ফাইট ছিল, এর আগেও এছাড়াও দু একটি প্যানেল ছিল, হয়তো অতটা প্রতিদ্বন্দ্বিতা ছিল না। এবার অনেক স্বতঃস্ফূর্ততা আছে। অমিলটা হলো আমরা ডাকসু নির্বাচন করেছিলাম এরশাদ বিরোধী আন্দোলনকে সফলতার মধ্যে নিয়ে যাব, একটা সফল গণ অভ্যুত্থান হবে, সেই একটা আশা নিয়ে বা সেই ম্যান্ডেট চাওয়ার জন্য আমরা নির্বাচনটা করেছি। আর এবার হলো গণ অভ্যুত্থান সফল হয়েছে। আর গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে ছাত্র সমাজকে তাদের আকাঙ্ক্ষা পূরণ করার ম্যান্ডেট চাচ্ছে এখনকার যারা প্রতিদ্বন্দ্বী আছেন। আমাদের ডাকসু নির্বাচনের সময় আন্দোলনকারী সংগঠনগুলো যত বেশি একত্রে হয়ে প্যানেলটা দেওয়া যায়, ছাত্র সংগ্রাম পরিষদ প্রায় সকল সংগঠন মিলে আমরা একসাথে প্যানেল দিয়েছি। আর এর বাইরে সে জাতীয়তাবাদী ছাত্র দল, তাদের যে মিত্র সংগঠন, তারা মিলে একটা প্যানেল দিয়েছে। এই দুটো প্যানেলেই সীমাবদ্ধ ছিল।
এবার কিন্তু এবারের নির্বাচনে কিন্তু ছাত্র গণ অভ্যুত্থানে যারা গিয়েছে সবাই কিন্তু অংশগ্রহণ করছে, এমনকি এক 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 ধরনের একটা সত্তা যারা ছিল তারাও অনেক ভাগ ভাগ হয়ে গিয়েছে এবং প্রচুর স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে। আমাদের সময় স্বতন্ত্র প্রার্থী ছিল হয়তো ব্যক্তিগতভাবে এক একজন, কিন্তু এখন স্বতন্ত্র প্যানেলই হয়েছে একাধিক। জোটবদ্ধ পরিষদও আছে, প্রগতিশীলরা দুটো প্যানেলে ভাগ হয়ে জোটবদ্ধ নির্বাচন করছেন। তো এখানে একটা স্ফুরণ দেখতে পাচ্ছি যে নেতৃত্ব অর্জনের প্রতিযোগিতায় জোটবদ্ধ হয়ে স্বতন্ত্ররা দাঁড়িয়েছে, আবার এককভাবে দাঁড়িয়েও দৃষ্টি আকর্ষণ করেছে এমন। এই প্রতিযোগিতাটা কি সুস্থ প্রতিযোগিতা মনে করেন, না এর মধ্যে রেষারেষি, ব্যক্তিগত চাওয়া পাওয়া এটাই প্রাধান্য পেয়েছে বলে মনে করেন? এতগুলো প্যানেল, এতগুলো প্রতিযোগী। না, একটা প্রতিষ্ঠিত সংগঠন থেকে যদি কেউ ছুটে গিয়ে স্বতন্ত্র দাঁড়ায়, সেখানে আপনি এটা বলতে পারেন যে তার কাঙ্ক্ষিত পদ মিলেনি। সে ধরনের প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন যারা আগে থেকেই ক্রিয়াশীল ছিল তাদের মধ্যে কিন্তু এটা ঘটেনি। কিন্তু যারা নতুনভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করেছেন বা যারা লেজুর ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে যারা নিজস্ব মানে রাজনৈতিক পরিচয়বিহীনভাবে দাঁড়িয়েছেন, তারা আমি মনে করি যে তারা নিজস্ব জনপ্রিয়তা পরীক্ষা করা এবং নির্বাচনের স্বাদ নেয়া, এটা তারা কখনো নির্বাচনটা করেনি। নির্বাচনটা কিভাবে করতে হয়, এটাতে মানুষ কিভাবে নেয়, একটা মানে কি বলবো যে একটা আনন্দ মুখর পরিবেশে সেই থেকে কিন্তু অধিকাংশ তার সাথে যুক্ত হওয়া, নিজেকে যুক্ত করা। হ্যাঁ, ঠিকই বলেছেন যে এটার সাথে আমি এটা বঞ্চিত হওয়া, আবার কবে নির্বাচন পাই এরকম একটা আশঙ্কা আছে, নির্বাচন যদি আবার না হয়, কাজে এই অভিজ্ঞতাটা আমি নিতে চাই। সেজন্য এটা খুব পাওয়া না পাওয়ার বিষয় কিছু কিছু ঘটেছে, সেটা একদম বলা যাবে না তা না, কিন্তু তার চেয়েও বেশি মনে করি যে এই নির্বাচনের স্বাদটা পাওয়ার জন্য বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীর প্রচুর আধিক্য এই কারণেই হয়েছে বলে আমার মনে হয়। ডাকসু নির্বাচনে ডাকসুর একটা ঐতিহ্য, ইতিহাস আছে এবং সাধারণত আমাদের দেখা গেছে যে ডাকসু অনেক ক্ষেত্রে, ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি ঠিক করে দেয়, অর্থাৎ ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে। এবারের নির্বাচন দিয়ে কি সেটি, আর সামনের জাতীয় নির্বাচন, তো এই ডাকসুর নির্বাচনের ফলাফল বা সাধারণ শিক্ষার্থীদের রায় জাতীয় নির্বাচনে কীরকম প্রভাব ফেলতে পারে বলে মনে করেন? জাতীয় নির্বাচনের ফলাফল ডাকসুর প্রতিফলন ঘটবে না বলে মনে করি। তবে আপনি যেটা বললেন যে তরুণ প্রজন্ম কোন দিকে যেতে চায়, তারা কিভাবে ছাত্র সমাজকে কোন ভূমিকায় দেখতে চায় এবং জাতীয় রাজনীতিটা কোন দিকে, এই যে একটা হচ্ছে পদ্ধতি, যে রাজনীতির যে প্রচলিত পদ্ধতি, এরা কিন্তু খুব বিরক্ত। এমনকি নবগঠিত যে দুটো দল হয়েছে ছাত্র আন্দোলন থেকে, 19-এর ডাকসু থেকে একটা দল হলো, আবার 24-এর ডাকসু থেকে হলো গণ অধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টি। আমি দেখেছি যে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বা সাধারণ ভোটার, আমি বিশ্ববিদ্যালয়ে যাই, প্রায় একাডেমিক কাজেই যাই, সেখানে আমি মাঝে মাঝে ক্লাস নেই বা গবেষণার কাজে যাই, তো জাহাঙ্গীরনগরেও আমি যাই। তারা বলল যে তারাও গতানুগতিক, এই যে নবগঠিত দুটো দল, তারা কিন্তু গতানুগতিক জায়গায় ফিরে গেছে, তাদের দিয়ে তারা খুব একটা আশা দেখছে না, যে তারা ভেবেছিল যে তারা একটা নতুন পথ দেখাবে, রাজনীতির গতিপথ। কাজেই এটা পরীক্ষার বিষয় আছে যে তারা রাজনীতির পদ্ধতিটা সম্পর্কে প্রশ্ন তুলছে এবং রাজনীতিতে কোন ইস্যুটা আসবে, দেশটাকে তারা কিভাবে দেখতে চায়, সেটাও তারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর পদ্ধতিতে তারা খুব স্বস্তি বোধ করছে না। এবং তারা মনে করছে যে আমাদের সমস্যাগুলো দেখার মধ্যে আমাদের ভুল আছে, সমস্যাগুলো সমাধান করতে গিয়ে আমরা যে সমাধান চাচ্ছি সেটাও তাদের ভুল আছে, যে শুধুমাত্র কি আমরা নির্বাচনের মাধ্যমে সমাধানটা পেতে পারি কিনা, অথবা আন্দোলন শুধুমাত্র একটা দল ক্ষমতায় বসবে, বাকি দল বিরোধী দল হরতাল করবে, সব অচল করে দিবে, এভাবে কি আমরা সমাধান করব কিনা, গোটা রাজনৈতিক প্রক্রিয়া পদ্ধতির বিষয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছে। এখন দেখার বিষয় যে এই প্রশ্ন যারা তুলছে তারা মূলত স্বতন্ত্র প্রার্থী এবং প্রগতিশীল ছাত্র সংগঠন, যারা রাজনৈতিকভাবে সোচ্চার হলেও সংগঠিতভাবে অতটা না, যেমন যারা অতীতে নির্বাচনে জিতেছে, যেমন আমি যে সংগঠন করছি ছাত্রলীগ, বিসিএল, যা বৈজ্ঞানিক সমাজতন্ত্র বিশ্বাসী, তাদের সংগঠনে কিন্তু খুব একটা শক্তিশালী না, ছাত্র ইউনিয়ন শক্তিশালী না, বা বাসদের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, তারা একসময় তাদের প্রার্থীরা এই 80-র দশকে জয়লাভ করেছে, 90-র দশকে আমরা জয়লাভ করেছি, এখন তাদের সংগঠনের পরিসরটা আগের মতো নেই। এরা এই নতুন রাজনীতি খুঁজতে চায়। এই শূন্যস্থানটা কারা পূরণ করছে সেটাই বলতে চাচ্ছে। এই আদর্শবাদী ছাত্র সংগঠনগুলো যারা অতীতে ছাত্র সমাজের রায় পেয়েছে, যারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে না বলেই তারা দাবি করছে,
এখন সাধারণ ছাত্রদের কাছে পরীক্ষার বিষয়, এবং স্বতন্ত্র ছাত্রদের একটা বিরাট অংশ। তারা এই নতুন দিনের রাজনীতি এবং নতুন দিনের রাজনৈতিক পদ্ধতি তারা যদি একসাথে একটা প্যানেল দিত, তাহলে কিন্তু সুস্পষ্টভাবে রায়টা পাওয়া যেত। এরাও কিন্তু অনেক ভাগে বিভক্ত, এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের ছাত্র সংগঠন তারাও কিন্তু একাধিকভাবে বিভক্ত। এজন্যে দেখা যায় 4-5টা প্যানেল সমানে সমানে ফাইট করছে, এবং ওই রকম কোনো মেরুকরণ ঘটেনি। আমি যেমনটা বললাম, এটা যে একটা প্যানেলের নেতৃত্বে একটা মেরুকরণের যোগ, তাও কিন্তু হচ্ছে না। কাজেই মনে হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে হয়তো আমাদের অপেক্ষা করতে হবে ঠিক কোন ফলাফল বেরিয়ে আসে, তারপরে হয়তো আমরা এই প্রশ্নের জবাব পাবো। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু গণতান্ত্রিক আন্দোলনেই অগ্রণী ভূমিকা পালন করেনি, মুক্ত বুদ্ধির চর্চা, দেশকে মুক্ত একটা পরিবেশ তৈরি, এক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্য এবং ইতিহাস আছে। আগামী নির্বাচনে সেই মুক্ত বুদ্ধির চর্চা কতটা ভূমিকা রাখবে? অর্থাৎ যারা মুক্তবুদ্ধির চর্চা করেন, যারা প্রগতিশীল, আপনি বলেছেন যে প্রগতিশীলদের পরিসর ছোট হয়ে আসছে, কিন্তু বাংলাদেশকে সামনে এগোনোর জন্য তো এর বিকল্প নেই, কিন্তু সেই প্রগতিশীলদের ভূমিকাটা কিভাবে আশা করেন, কতটা আশা করেন এই নির্বাচনে? না, নিশ্চয়ই। দেখুন, প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো যারা অতীতে ডাকসু জয় করেছে, তাদের সাংগঠনিক পরিসর সংকুচিত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখুন, যারা প্রতিক্রিয়া বা মুক্তিযুদ্ধ বিরোধী বা দেশের পরিচয় বিরোধী কার্যকলাপ প্রচণ্ড প্রতিবাদ করেছে, কিন্তু সেই প্রতিবাদ সবাই মেনে নিয়েছে, সেই প্রতিবাদকে সবাই স্বাগত জানিয়েছে। কাজেই সাংগঠনিক পরিসর ছোট হয়তো হয়েছে, তারা এই বর্তমান যুগের ছাত্রদের চাহিদা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রমটা সেভাবে সাজাতে পারেনি। এখান থেকে শিক্ষা নিতে হবে। আমার মনে হয় যে এই ডাকসু নির্বাচনটা এই প্রতিবাদী কণ্ঠস্বরটাকে আরও সংগঠিত করবে। হয়তো কোনো একটা বিশেষ সংগঠনের ব্যানার এসে না হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্যটা, সেটা কিন্তু আবার আমি মনে করি পুনরুজ্জীবন ঘটবে, এবং নতুন দিনে প্রগতির চিন্তাটা আমাদেরকে ইংরেজিতে বলে রিডিফাইন করা, পুনঃসংজ্ঞায়িত হতে সাহায্য করবে ডাকসু নির্বাচন। এবং এই নির্বাচন যদি আগামী বছর আবার হয়, সেটাকে আরও এগিয়ে নিয়ে যাবে। মানে নিয়মিত যদি ডাকসু নির্বাচন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়, হল সংসদ নির্বাচন হয়, বড় বড় কলেজগুলোতে হয়, এটা পুনঃসংজ্ঞায়িত হয়ে নতুন দিনের সঙ্গে অনুযায়ী হবে, এবং সেভাবে নতুন রাজনৈতিক শক্তির উদ্ভব হতে পারে জনগণের প্রগতির পক্ষে, অথবা যে যারা আগে থেকেই প্রগতির চর্চা করে আসছে সেই সংগঠনগুলোর ধারাটা শক্তিশালী হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 40,000 শিক্ষার্থী, মানে 40,000 ভোটার, তার অর্ধেক হচ্ছে আবাসিক এবং অর্ধেক অনাবাসিক। আপনার অভিজ্ঞতা কি বলে? অনাবাসিকরা ফলাফলকে প্রভাবিত করবে না আবাসিকরা? দেখুন, অন্যান্য বারের চাইতে এবারে এই আবাসিক অনাবাসিকের আমি ভিন্ন দেখছি। আমাদের সময় অনাবাসিক ছাত্র যারা, তাদেরকে অনেক হাতে পায়ে ধরে ইলেকশনের দিন আনতে হতো বা তাদেরকে ক্যাম্পেইনে করা গেছে। এখন কিন্তু উল্টো, কারণ এই গত যে 90 সালের পরে এই দুটো দলের ছাত্র সংগঠনের দখলদারিত্বের রাজনীতির কারণে আবাসিক ছাত্ররা অনেকটা কোণঠাসা, তারা খুব একটা মুখ খুলতে চায় না, এবং এই বদ্ধ পরিবেশে একটা বিশেষ সংগঠন তারা কিন্তু বিভিন্ন সামাজিক কল্যাণমূলক সংগঠন নামে তাদেরকে আবার নতুন করে একটা আষ্টেপৃষ্টে বাঁধতে চাইছে, সেই ভীতিটা কিন্তু আছে। বরঞ্চ যারা অনাবাসিক ছাত্র, তারাই আমি মনে করি গণ-অভ্যুত্থানের মূল শক্তি। দেখুন, তাদের কারণে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেমেছে। বিশ্ববিদ্যালয়ে যারা অনাবাসিক ছাত্র, তারা পাড়া মহল্লায় গিয়ে তাদের ছোট ভাই বোনদেরকে টেনেছে, ভাইদেরকে টেনেছে, বোনদের টেনেছে, ভাগ্নিদের টেনেছে। কাজেই ডাকসু নির্বাচনে আমি মনে করি অনাবাসিক ছাত্ররা বেশি সক্রিয় আছে, এবং তারা এই বিষয়ে, আমি বলি ইংরেজিতে বলা হয় ট্রেন্ড সেটার, মানে এই বিষয়টা তারা বেশি সক্রিয়, এবং তারা আমার মনে হয় ভোট দিতে আনুপাতিক হারে অন্যান্য বারের চেয়ে বেশি আসবে। তারা বরঞ্চ এসে হলের তারা যারা বন্ধু, ওদেরকে টেনে আসবে, তোমরা কেন বসে আছো। আমরাও আশা করি তাই, কিন্তু এই অভ্যুত্থানে, বিশেষ করে 24শে জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে অভ্যুত্থানের কী বলে প্রতিক্রিয়া বা প্রতিফলন হিসেবেই আমরা এই ডাকসু নির্বাচন বা এর পরিবর্তে বা বাকি ছাত্র সংসদ নির্বাচনগুলো পেতে যাচ্ছি। কিন্তু একটা অভিযোগ এবং বাস্তবতা আমরা দেখছি যে এই 24শে জুলাইয়ের অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে নারী শিক্ষার্থীরা, এই নির্বাচনে তাদের অংশগ্রহণটা তুলনামূলক কম। এটি হওয়াটা উচিত ছিল কি ছিল না সেটি বলবেন, এবং এটি কারণটা কি? ছাত্র সংখ্যা অনুপাতে এবং আন্দোলনে অবদানের অনুপাতে হয়তো সংখ্যাটা কম, ঠিকই বলেছেন, কিন্তু
অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় কিন্তু প্রার্থী সংখ্যা অনেক বেশি। তবে গণ-অভ্যুত্থানের পরপরই বিভিন্ন শক্তি, বিশেষ করে যারা সমাজ প্রগতিকে পিছন দিকে নিয়ে যেতে চায়, তাদের প্রধান টার্গেট ছিল নারী সমাজ কি যেন ঘর থেকে না বের হয়। এই নারী সমাজ ঘর থেকে বেরিয়েই কিন্তু আন্দোলনটা সফল করেছে। এতে তারা ভীতির উদ্রেক করেছে। তাদের যেই পশ্চাৎপদ চিন্তাভাবনা, সমাজ থেকে পিছিয়ে নেওয়ার চিন্তাভাবনা, সেটাকে তারা ঠিকই ভেবেছে নারী সমাজকে যদি ভয় দেখিয়ে ঘরের মধ্যে রাখা যায় সেটা একটা প্রভাব কিছু পড়েছে। কিন্তু তার বিরুদ্ধ মতটাও কিন্তু এই নির্বাচনের উপলক্ষে আবার সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে। কাজেই সেটি প্রভাবটা চেষ্টা করলেও কিন্তু সেটা বুমেরাং হবে বলে আমার ধারণা। যারা সমাজকে পিছনে টেনে নিতে চায় নানা আবরণে, ধর্মীয়, সামাজিক, তারা এই নির্বাচনে তাদের অবস্থান কি হতে পারে, এবং এর বিপরীত যারা সমাজ প্রগতির পক্ষে তাদের অবস্থান কি হতে পারে বলে মনে করেন? দেখুন, আমি একটু বলেছি যে সমাজ প্রগতির পক্ষের যা ছাত্র সংগঠনগুলো আছে, যারা অতীতে জয়লাভ করেছে ডাকসুতে বিভিন্ন সময়, এবং যারা দলের বাইরে স্বতন্ত্র অ্যাক্টিভিস্ট যারা সক্রিয় কাজ করেছে, এরা যদি একসঙ্গে থাকতো হয়তো আমরা চোখ বুঝে বলে দিতে পারতাম যে ছাত্রদের মধ্যে যে ভূমিকা দেখছি। আর বিপরীত পক্ষে যারা আছে ওরাও কিন্তু একটা প্যানেলে নেই, তারা বিভিন্নভাবে বিভক্ত। তবে সাধারণ ছাত্রদের উপরে বা জনগণের উপরে আশা হারাতে নেই। আমি মনে করি এই নির্বাচনের মধ্য দিয়ে এখনও পরিবেশটা ভালো আছে। যদিও যে গুজব ছড়ানো, এখন তো আপনার সামাজিক গণমাধ্যম ব্যবহার করে ইতিমধ্যেই কিছু গুজব কিন্তু ছড়িয়েছে। যদিও ক্যাম্পেইন নিষিদ্ধ, কোনো দল সাংবাদিক সম্মেলন করে একে অপরের দোষারোপ করছে। তো এখন এই ছাত্ররা কিন্তু জানে যে কোনটা মানে ভুয়া প্রচার, কোনটা সঠিক বিষয়। আমি মনে করি যে নানা পারমুটেশন, কম্বিনেশন, নানা সমীকরণে ফলাফল যে কোনো কিছু হওয়ার একটা মানে পসিবিলিটি বা সম্ভাবনা আছে। তারপরেও আলটিমেটলি যেহেতু প্রায় 40,000 ছাত্রছাত্রী, এবং আমার মনে হয় অনেক ভালো ভোট পড়বে, অন্যবারের তুলনায় এবার ভোটের শতকরা হারটা বেশি হবে। আমার তো মনে হয় অভিনব কিছু ফলাফল হয়তো আমাদের আসবে। হ্যাঁ, সমীকরণে হয়তো মনে হচ্ছে যে সাংগঠনিক শক্তির জোরে সমাজকে পিছিয়ে দিতে যারা চায়, তাদের অর্থের জোরে বা তাদের একটা মানে নীরব একটা পরিবেশ চাপ, সেখান থেকে আমার মনে হয় না যে শেষ পর্যন্ত ছাত্রছাত্রীরা, আজকে রাতটা তো সময় আছে, কাল সকালেও সময় আছে, তারা এর বিরুদ্ধেই তারা রায় দেওয়ার প্রবণতা দেখাবে। আমি আশা করতে চাই 9 তারিখ সন্ধ্যার সময় এই ফলাফলটা বেরিয়ে আসতে পারে। আমাদেরও প্রত্যাশা প্রগতির পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মুক্ত বুদ্ধি, মুক্ত জ্ঞান চর্চার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 9 সেপ্টেম্বর রায় দেবে। হ্যাঁ, আমাদের সবার আশা সফল হবে সেই আশা করি বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে।